আর আমি খুব খুশি যে দলিত সাহিত্য নতুন প্রজন্ম ধরেছে। এখানে তো বৈশাখীকে দেখতে পাচ্ছি, বৈশাখী তো সম্প্রতি পিএইচডি করেছে দলিত আত্মজীবনী নিয়ে, পূর্বাশা খুবই ভালো লেখে। সুতরাং এই প্রজন্মের দিকে আমি তাকিয়ে আছি, এরা দলিত সাহিত্যটা ধরুক। দলিত সাহিত্যের সূচনা কিন্তু অনেক পুরনো। আমরা যদি চর্যাপদ সমকালীন সময় দেখি, এই যে চর্যাপদ, তার লেখকেরা অনেকেই দলিত ছিলেন। সুতরাং বাংলা সাহিত্যের সূচনাটাই এই দলিত সাহিত্য দিয়ে। এখন আমরা যদি দেখি যে পত্রপত্রিকা নিয়ে যে কথা বলি, এই পত্রপত্রিকাও কিন্তু দলিত পত্রপত্রিকা, সেটাও কিন্তু 100 বছরের বেশি হয়ে গেল। মতুয়া সাহিত্য থেকে যদি সেই প্রথম দিক থেকে যদি আমরা শুরু করি 1907 থেকে, সুতরাং আজকের তো 2026, সুতরাং 100 বছর পার হয়ে গেল। এই 100 বছরে পদচারণায় অনেকেই তারা কলম ধরেছেন, তারা এগিয়ে এসছেন, পত্রিকা দক্ষ হাতে সম্পাদনা করেছেন, এবং একেবারে সাম্প্রতিককালে দ্বীপ বাংলা যারা করছেন আর কি, যুক্তিকাদের বলি, এই ধারারই একটা অংশ। সুতরাং দলিত সাহিত্য যেমন পুরনো, দলিত পত্রপত্রিকাও শতাধিক বছরের পুরনো, এবং দলিত এই যে চেতনায় যে লেখা, এটাও কিন্তু হচ্ছে। দু একটা কথা বলে আমি শেষ করি। দলিত সাহিত্য কি ও কেন যদি বলি, এই পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমিতে আমি একটা পুস্তিকায় এইরকমই লিখেছিলাম, দলিত সাহিত্য কি ও কেন, সবাইকে পড়ানোর জন্য। দলিত সাহিত্য হচ্ছে যে তার মূলত 3টে জিনিস থাকবে তার যে নন্দন তত্ত্বে। সেটা হচ্ছে যে সে নিজে দলনের শিকার, দলন আছে বলেই তো দলিত। সুতরাং দলিত, আমি দলিত নই এই কথাটা আমি বলতে পারি না, কারণ আমি দলিত হচ্ছি বলেই তো আমি দলিত। আর সঙ্গে সঙ্গে কি হবে, আমি যখন দলনের শিকার হচ্ছি, আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ থাকবে। এই প্রতিবাদটা যদি না থাকে, তাহলে সেটা দলিত সাহিত্য হবে না। এটা দলিত সাহিত্যের আরেকটা দিক, প্রতিবাদ। আর তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে, যে প্রতিবাদ যেমন থাকবে, তেমনি আত্মচেতনা। দেখবেন যে আমাদের মধ্যে যে সেলফ রেসপেক্ট মুভমেন্ট হয়েছিল, অ্যাকচুয়ালি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বা ওই সমকালীন সময়ে আরো অনেক কমিউনিটি এগিয়ে এসেছিলেন এই আত্মজাগরণ আন্দোলনে বা আত্মসচেতন বা আত্মসম্মান আন্দোলনে। তাতে রাজবংশীরা ছিল, পণ্ডরা ছিল, হারিরা ছিল, অনেকেই ছিল। সুতরাং আত্মসচেতনতা এবং আত্মসম্মানের ব্যাপারটা থাকবে। ভাষার ব্যাপারটা বিরাটদা বলেছেন, কোনো ভাষা শিক্ষার আমাদের দরকার নেই, যা মাতৃভাষায় আমরা কথা বলেছি সেই ভাষায় সাহিত্য লিখুন, দেখবেন সেটা আরো জোরালো সাহিত্য হবে। সুতরাং ভাষার দিক, আপনি আপনার ভাষা লিখবেন। তারপরে যেটা হচ্ছে যে দলিত সাহিত্য এথনিক ডিসকভারি, যেটা বলে যে আরেকটা তার বৈশিষ্ট্য, অর্থাৎ আমি কে। অর্থাৎ আমরা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি প্রত্যেকেই। আমরা এই আইডেন্টিটি ক্রাইসিসে শুধু আমরা যারা দলিত মানুষ, আমরা যারা হিন্দু ধর্মে বিলং করছি, দলিত মানুষ যারা, তারা শুধু নয়, মুসলিমরাও, তারাও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। এই জন্যে যে এই যে এথনিক ডিসকভারি, আমার যদি অতীত, আমার যদি গৌরবময় ইতিহাস আমি যদি উদ্ধার করতে কিছুটা পারি, অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা
ঐতিহ্যশালী বা গৌরবময় ইতিহাস ছিল। তার কারণ দেখুন, কয়েক হাজার বছরও না, কয়েকশো 400-500 বছরও আগে আমাদের প্রচুর মানুষ তারা একটা গৌরবময় বৌদ্ধ ধর্মে বিলং করত। পাল যুগে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যে সেখানেও আমাদের মানুষগুলো কিন্তু পড়াশোনা করত। সুতরাং আমরা যে একেবারে মূর্খ ছিলাম তা নয় কিন্তু। আর যদি বলেন যে এত যদি আপনার পূর্বপুরুষ পণ্ডিত ছিল, হঠাৎ করে মূর্খ হলেন কেন? বেশি কিছু নয়, আপনি পণ্ডিত, আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়াবেন না, দেখবেন সে মূর্খ হয়ে গেছে, সে আর কিছু জানবে না। এর জন্য বেশি জেনারেশন লাগে না। সুতরাং এই যে একটা পর্বে আমাদের টোলে ভর্তি হতে আর দিত না, যে আমাদের বৌদ্ধ বিহারগুলো ধ্বংস হয়ে গেল, সংস্কৃত ভাষা আমরা আর পড়াশোনা করতে পারবো না, সেখানে নিষেধাজ্ঞা, এই নানান কারণে আমরা পিছিয়ে পড়েছি। সুতরাং সেটা আপনাকে উদ্ধার করতে হবে, অর্থাৎ আপনাকে সগর্বে আপনার আইডেন্টিটি বলতে হবে যে আমরা যে দলিত, এইটা আমরা চিরকাল ছিলাম না। আমাদের ঐতিহ্য ছিল, আমাদের ধর্ম ছিল, আমাদের শক্তিশালী সামরিক দিক ছিল। বেশি দূরে নয়, প্রতাপাদিত্যের সেনাবাহিনীতে দেখবেন এই যে ঢালি বাহিনী, সব নমশূদ্র পৌণ্ডরা, হ্যাঁ, 400-500 বছর আগেও এরা সমানে লড়াই করেছে। আর দেখুন, আমরা যখন তারাশঙ্করের উপন্যাসগুলো পড়ছি, দেখুন এই বাগদিরা, এদিকে যারা এই বঙ্গে যারা বাগদি, দেখুন যত জমিদারদের ঢাল সরকি লাঠি যারা চালায় সব বাগদিরা, এদিকে যারা। সুতরাং সেই নিম্নবর্গ। এখন এইগুলো আপনাদের সাহিত্যের একটা বিষয় হোক। আর প্রতিবাদ এ তো থাকবে, প্রতিবাদ আপনার হিন্দু ধর্মের বিরুদ্ধে, যে ধর্ম আপনাকে দলিত করেছে, অর্থাৎ মনুসংহিতার বিরুদ্ধে প্রতিবাদ থাক। অর্থাৎ এইগুলো নিয়েই হবে দলিত সাহিত্য। আরো কতগুলো দিক আছে আপনার, সেগুলো দলিত সাহিত্যের নন্দন দত্ত আপনারা যখন পড়াশোনা করবেন, শরৎ কুমার লিম্বালের লেখাগুলো আপনারা পড়ুন, দেখবেন যে দলিত সাহিত্যটা কি। অর্থাৎ আপনি দলিত একটা কিছু লিখলেন, সেটা দলিত সাহিত্য নয়, কিন্তু দলিত সাহিত্যের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে কয়েকটা দিকগুলো বললাম আর কি, এগুলোই দলিত সাহিত্যের বৈশিষ্ট্য। এইটুকু বলে আমি আমি এই জেনারেশনের ছেলে মেয়েদের আমি উৎসাহ দিই, তাদের হাতে যদি আমরা বলি যে বেতন তুলে দিই, আমি খুব খুশি হব, তারা এই ধারাটা বজায় রাখবে। ধন্যবাদ দাদাকে। আসলে দলিত সাহিত্যে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার বিষয় নয়।